সবশেষ চেষ্টা হিসেবে ইরানের স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। ইতিমধ্যে ২৫০০ মেরিন সেনা মধ্যপ্রাচ্যে মোতায়েন করেছে মার্কিনিরা। দ্বিতীয় দফায় আরও অন্তত ৪০০০ মেরিন ও স্থল সেনা পাঠানোর পরিকল্পনা করছে। ওদিকে বিদ্রোহী কুর্দিদের অস্ত্র দিয়ে লেলিয়ে দিতে চায় ট্রাম্প, কিন্তু স্থল অভিযান চালালে ভিয়েতনামের মতো ভয়ঙ্করভাবে যুক্তরাষ্ট্রকে পরাজিত করার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। চলুন অত্যাধুনিক অস্ত্রশস্ত্র সমৃদ্ধ প্রশিক্ষিত ইরানি বিপ্লবী গার্ডের প্রতিরোধের মুখে ইরানের গ্রাউন্ড অপারেশনে আদৌ সফল হতে পারবে কিনা যুক্তরাষ্ট্র, চালালে কতটা ভয়ঙ্কর হতে পারে তার পরিণতি, ইরানের ছায়াসঙ্গীরাই বা এই অপারেশন সহজে হতে দেবে কিনা, তার কিছু তথ্যপাত্য বোঝার চেষ্টা করি। প্রথমেই সংক্ষেপে আপনাদের ১৯৫৫ সালে ফিরে নিয়ে যায়, যখন ভিয়েতনামে বিশ্বের দীর্ঘতম লড়াই শুরু হয়েছিল, যে যুদ্ধে করুণ পরাজয় হয় যুক্তরাষ্ট্রের, যার কলঙ্ক আজও মুছতে পারছে না মার্কিনিরা। ১৯৪১ সালে আঙ্কেল হোচিমিনের নেতৃত্বে ফ্রান্স ও জাপানের ঔপনিবেশিক শৃঙ্খল থেকে স্বাধীনতার স্বপ্ন দেখেছিল ভিয়েতনামিরা। তারা পালালে এরপর শুরু হয় মার্কিন আধিপত্যবাদ। ১৯৫৫ সালে তাদের বিরুদ্ধেও রুখে দাঁড়ায় দুর্বার আন্দোলনে ভিয়েতনামিরা। টানা চলে প্রায় ২১ বছর। হিমালয় সম ক্ষমতার সামনে শুধু রক্ত মাংসের বুক চিতিয়ে ধরেছিল ভিয়েতনামিরা। শীতল যুদ্ধের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ডিভাইড অ্যান্ড রুল নীতি অনুসরণ করে ভিয়েতনামকে দুই ভাগ করে সংঘাতের জন্ম দেয়। উত্তরের পক্ষে ছিল সোভিয়েত ইউনিয়ন ও চীন, আর দক্ষিণের সমর্থন করত যুক্তরাষ্ট্র। উত্তর ভিয়েতনামের লক্ষ্য ছিল পুরো দেশকে কমিউনিস্ট শাসনে একীভূত করা। বিপুল অর্থ জনবল ক্ষয় করেও হেরে যায় মার্কিনিরা। ১৯৭৫ সালে ভিয়েতনাম এক হয়ে যায়। ৩০ লক্ষাধিক মানুষ নিহত হয় যুদ্ধে। ৫৮,০০০-এর বেশি আমেরিকান সৈন্য মারা যায় দ্বিতীয় ইন্দোচীন খ্যাত এই যুদ্ধে। ইরানেও বিমান ও মিসাইল হামলা করে সুবিধা করতে পারছে না যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তাই এবার ইরাকের মতো স্থল অভিযান করতে চায় ট্রাম্প। এই লক্ষ্যে ১৪ মার্চ প্রথমবার ২৫০০ মেরিন সেনা জাপানের ওকিনাওয়া থেকে রওনা করেছে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে। যুদ্ধের ২১তম দিনে এসে আরও ৪০০০ মেরিন ও নৌসেনা, বেশ কয়েকটি যুদ্ধজাহাজ সহ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এছাড়া কিছুদিন আগে আপনারা দেখেছেন ইরানের কুর্দি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোকে ব্যবহারের চক্রান্ত করছে ওয়াশিংটন। সিআইএ ইরানের কুর্দি সংগঠনগুলোর হাতে মারণাস্ত্র তুলে দিচ্ছে। ইরানের কাঁটা দিয়ে কাঁটা তুলতে চায় ট্রাম্প। ইরানে গৃহযুদ্ধ বাঁধিয়ে দিতে চায়। তবে এই কুর্দিরা ঘন ঘন আনুগত্য পরিবর্তন করার কারণে ওয়াশিংটনের সঙ্গে মাঝে মাঝেই সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়। তাই কুর্দিদের কতটা ব্যবহার করতে পারবে ট্রাম্প, সেটি কিন্তু নিশ্চিত নয়। দ্বিতীয় দিক হলো, কুর্দিদের অস্ত্র দিয়ে শক্তিশালী করলে ইরানের স্থিতিশীলতার উপর মারাত্মকভাবে প্রভাব ফেলতে পারে, যেটি মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও ছড়াবে ভাইরাসের মতো। নিজেদের সীমান্তে কুর্দি গোষ্ঠীগুলোকে মাথাচাড়া দিতে চাইবে না তুরস্ক এবং পাকিস্তান, কারণ এই উদ্যোগ তুরস্ক পাকিস্তান বালুচ বিচ্ছিন্নতা আন্দোলনে ইন্ধন যোগাতে পারে। মধ্যপ্রাচ্যে এমন অনেক দেশ চাইবে না কুর্দিরা অস্ত্র পেয়ে শক্তিশালী হয়ে উঠুক, কারণ তারা স্বাধীন কুর্দি রাষ্ট্র গঠন করতে চায়। এটি গেল কূটনৈতিক ও রাজনৈতিক দিক। ইরানের স্থল অভিযানের আরেকটি কঠিন চ্যালেঞ্জ হলো এর বিরূপ ভৌগোলিক অবস্থান ও বৈশিষ্ট্য। দেশটিতে বিস্তীর্ণ লবণাক্ত সমতল ভূমি, ঘন জলাভূমি এলাকা এবং পাথুরে পর্বতমালা রয়েছে, যা পুরো ইরানকে একটি প্রাকৃতিক দুর্গে পরিণত করেছে। এই দুর্গের ভেতর অসংখ্য সামরিক ও পারমাণবিক স্থাপনা লুকিয়ে আছে। দক্ষিণে হরমুজ প্রণালীও কৌশলগত দিক দিয়ে সুবিধা দিচ্ছে ইরানকে। অন্যদিকে ইরানের শক্তিশালী প্রশিক্ষিত অন্তত ১০ থেকে ১২ লাখ রেভলিউশনারি গার্ড আছে। আরও সামান্য হাজার মার্কিন ও কুর্দি অস্ত্রধারে কতটুকু করতে পারবে এদের বিরুদ্ধে, সেটি নিয়ে সংশয় থেকেই যায়। সুতরাং এইসব ভূ রাজনীতির উপর নির্ভর করছে ইরানের মার্কিন গ্রাউন্ড অপারেশনের সফলতা এবং ব্যর্থতা। ইরান হুমকি দিয়ে বলেছে, স্থল অভিযানে নামলে ভিয়েতনাম যুদ্ধের মতো পরিণতি করে দেবে যুক্তরাষ্ট্রের। আন্তর্জাতিক রাজনীতি, ভূ রাজনীতি, অর্থনীতি ও কূটনীতির খবরের বিশ্লেষণ নিয়ে এপি নিউজ আছে আপনার সাথে। আপনি থাকুন এপি নিউজের সাথে।